অবস্থা তো মোটেও ভালো না। দ্রুত একটা ব্যবস্থা না নিতে পারলে মা বাচ্চা দুজনেরই প্রাণের আশঙ্কা আছে। দাইমা, যত টাকা লাগে আমি আপনাকে দেব, কিন্তু এই দুর্যোগের ভিতরে কিছু একটা করুন। আমার প্রথম সন্তান আর আমার স্ত্রীকেও আমি বড্ড ভালোবাসি। আমার দুজনকেই দরকার। সবকিছুই তো বিধাতার হাতে মহারাজ। আমি তো সামান্য একটা মাধ্যম মাত্র। তবে এমন অবস্থায় খালি হাতে বাচ্চার জন্ম দেওয়া বড্ড ঝুঁকিপূর্ণ। রাজ চিকিৎসকের কাছে গিয়ে যদি ওনার প্রসব করানো যেত তাহলে খুবই ভালো হতো। আমার বড্ড ভয় করছে। এইভাবে বলবেন না দাইমা, আমি খুব ভালো করেই জানি এই জাহাজে আপনি ছাড়া আর কোনো দক্ষ মানুষ নেই যে আমার স্ত্রী সন্তানের প্রসবে সাহায্য করবে। আপনি দেখুন। আমি আর পারছি না গো, বড্ড কষ্ট হচ্ছে আমার। চিন্তা করো না মালতী, দাইমা সব ঠিক করে দেবেন, তোমার আর কষ্ট হবে না। আমি মনে হয় আর বাঁচবো না গো। আমার কিছু হলে আমার সন্তানটাকে দেখো। চুপ করো, এমন অলক্ষণে কথা বলো না। তোমার আর আমাদের সন্তানের কিচ্ছু হবে না। আমরা তিনজন আবার সুখে শান্তিতে থাকবো। মহারাজ, এখানে তো নিজেরই তাল সামলানো কষ্ট হয়ে যাচ্ছে, সেখানে এমন সন্তান সম্ভব রানীমাকে শুয়ে রাখা তো বিপজ্জনক। আপনি তাড়াতাড়ি আপনার নাবিকদের বলুন ডাঙায় জাহাজ ভিড়ানোর ব্যবস্থা করতে। হ্যাঁ হ্যাঁ, তাই করছি। আপনি ওর কাছে থাকুন, আমি এক্ষুনি আসছি। যেও না গো, আমাকে একা রেখে যেও না। আহা, তোমাকে একা রেখে কোথাও যাচ্ছি না মালতী। আমি শুধু নাবিকদের সঙ্গে একটু কথা বলে আবার চলে আসবো। বিক্রম, কি অবস্থা? কতক্ষণ লাগবে ঘাটে পৌঁছতে? মহারাজ, বড্ড কষ্ট হচ্ছে জাহাজকে ঠিক জায়গায় ধরে রাখতে। বাতাসের বেগে কোনোভাবেই টান সামলাতে পারছি না। আমাদের রানীমায়ের অবস্থা খুব একটা ভালো না। তত দ্রুত সম্ভব আমাদের পাড়ে পৌঁছতেই হবে। কি করবো মহারাজ, কিচ্ছু বুঝতে পারছি না। বড় অসহায় লাগছে। একমাত্র বিধাতা ছাড়া কেউ জানে না আমাদের কিভাবে রক্ষা হবে আজ। এভাবে বলো না বিক্রম, তুমি শেষ ভরসা এই জাহাজ রক্ষার ক্ষেত্রে। কোনো মতে একবার পাড়ে নিয়ে যাও জাহাজটা বিক্রম। এবার সেখানেই একটা জায়গা স্থির করে আমার সন্তানকে পৃথিবীতে আসতে দাও। এরপরে জাহাজ সাগরের ভিতরে ধ্বংস হয়ে গেলে যাক, ওই পারে আমি নতুন এক সাম্রাজ্য করে নেব। কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টাটুকুই করছি মহারাজ। আপনি বিধাতাকে ডাকুন। আর এখানে বেশিক্ষণ থাকবেন না, জায়গাটা বিপজ্জনক। আপনি আপাতত রানীমার কাছে যান, এখানে ওনার আপনাকে বেশি প্রয়োজন সেখানে। ঠিক আছে, সাবধানে থেকো। কি প্রচন্ড বেগে বাতাস শুরু হলো। হে বিধাতা, এ তুমি কি পরীক্ষা নিচ্ছ? আমার স্ত্রী সন্তানকে তুমি রক্ষা করো। এই দুর্যোগ কমিয়ে দাও ভগবান। তাদের অক্ষত ভাবে পৃথিবীতে টিকিয়ে রাখো। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বিক্রম? এমন কথা বলছো কেন? মহারাজ, জাহাজের নিচে বড় ইঞ্জিনের জায়গাটা ভেঙে চুরমার হয়ে গেছে। আর কোনো কিছুই আমার হাতে নেই। এই জাহাজ আমি কোনোভাবে নিয়ন্ত্রণে রাখতে পারবো না। কি এখন আমি কি করবো? মহারাজ, ছোট্ট জীবনে আপনার সাথে যতটুকু সময় কাটিয়েছি তাতেই নিজেকে ধন্য বলে মনে করছি। আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। তবে আমাকে এই দায়িত্বটুকু দিয়েছিলেন, সেই দায়িত্বটুকু আমি ঠিক করে রাখতে পারলাম না। এই আক্ষেপ আমার মৃত্যুর পরেও থেকে যাবে। এভাবে বলো না বিক্রম। এই বিপদ যখন বিধাতা দিয়েছেন তখন রক্ষা করে তিনি করবেন। তুমি আমার সঙ্গে রানীর কেবিনের দিকে চলো ধীরে ধীরে। সেখানে তো আমাদের প্রয়োজন। জি মহারাজ, চলুন, আমি আপনাকে সাহায্য করছি। বিক্রম! হে বিধাতা, এ তুমি আমার কি সর্বনাশ করলে! আমার স্বামীর সোহাগ কপাল থেকে মুছে দিলে। এখন আমি কার আশ্রয়ে আমার গোটা জীবন এই সন্তানকে নিয়ে থাকবো? তুমি আমাকে পথ দেখাও গো, তুমি আমাকে পথ দেখাও। আমার যে তুমি ছাড়া
জোরে ঢেউ আসলেই আমি ঢেউয়ের তালে তালে ওখানে পৌঁছে যেতে পারবো। আরে বাহ, বেশ গোল গোল শিকার দেখতে পাচ্ছি। আমার কোলে একটা বাচ্চা, কতদিন খুশি মাংস খাই না, এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। এ কি, এ তো দেখছি একটা কুমির। না না, আমাদের খেও না, বিধাতার দোহাই লাগে তোমায়। হে বিধাতা, এ আমি কি বিপদে পড়লাম, রক্ষা করো। কুমির ভাই, তোমার দোহাই লাগে, আমাদের খেও না। আমার ছেলেটা মাত্র পৃথিবীর আলো দেখেছে, তাকে বাঁচতে দাও। যদি তুমি খেতেও চাও তবে আমায় খাও, কিন্তু আমার ছেলেটাকে কিছু করো না। আরে, মনে হয় মেয়েটার এই সন্তান ছাড়া আর কেউ নেই। থাক, ওদের দুজনকে আমি বাঁচিয়েই দেব। ওদের আমি এই পৃথিবী থেকে ডাঙায় যেতে বরং সাহায্য করি। ঠিক আছে, তুমি ভয় পেও না, আমি তোমাদের খাবো না। এ কি, তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি মানুষের কথা বুঝতে পারি, কথা বলতেও পারি। তুমি বলো, তোমার কি সাহায্যের প্রয়োজন? ওই দেখো, দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে। আমার যতটুকু মনে হচ্ছে ওটা আমাদেরই রাজত্ব। আমাকে আর আমার সন্তানকে ওখানে পৌঁছে দাও। ঠিক আছে, আমার পিঠে চেপে বসো। কিছুক্ষণ আগে সমুদ্রের কিনারে আমাদের রানীমাকে দেখলাম বলে মনে হলো। আরে দেখলাম কি বলছিস? আরে ওটা তো আমাদের রানীমাই ছিল। এই বকাই, তোকে না আমি বললাম তাড়াতাড়ি নৌকা চালিয়ে বলে রানীমার কাছে যেতে, কি দেখলি? কুমিরে পেটে গেল তো তা কি রে? হ্যাঁ, আমাকে বলছো কেন দাদা? সমুদ্রের গতি দেখতে পাচ্ছ না? আর তুমি তো আছো খালি নিজের জায়গায় দাঁড়িয়ে। এবার আমার এসে হাল ধরার চেষ্টা করো, তখন বুঝবে কেমন খরস্রোতায় নদী চালানো কি ব্যাপার। যত সব বাজে বকিস না তো, তোর বয়স থাকতে আমি অনেক নৌকা চালিয়েছি। আচ্ছা দাদা, তুমি শুধু শুধু আমাদের এই রানীমাকে নিয়ে কেন দুশ্চিন্তা করছো? রাজার খোঁজে তো গিয়েছিলাম, দেখলাম তো সে সাঙ্গ পাঙ্গ নিয়ে মরে বসে আছে। এবার রানীমাটাও বললো, ভালোই তো হলো। এই এত বড় কথাটা বলতে পারলি? আমাদের মহারাজা মহারানী আমাদের জন্য কত কিছু করেছেন, অথচ তাদের 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 মৃত্যুতে তুই ভালো বলছিস। ওটা নিবো খারাপ? এই সে তুমি আমাকে যতই খারাপ বলো, আমি মোটেই রাজা রানীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছি না। কতবার বলেছিলাম বেতনটা বাড়িয়ে দিতে, বেটা দিয়েছিল? দেয়নি তো, কম কষ্ট করেছি তো তাদের জন্য। আরে তোর বেতন বাড়াবে কেন? কি করেছিস তুই? তাদের খেয়ে তাদের অন্দরমহলে চুরি করতে গেছিস, মনে আছে? হ্যাঁ, দিয়েছিলি? তাও যে ওরা তোকে কাজ থেকে বার করে দেয়নি, তোর বাপের ভাগ্য ভালো রে। এমন করে বলছিস যেন তুই কত সাধু পুরুষ। আগে যে মন্ত্রীর হয়ে কাজ করতিস সেটা তো খুব ভালো করে জানি বাবা। আমি ধরা খাবার পরে ভালো মানুষের মতো রূপ নিয়ে ঘোরাফেরা করছিস। এখন রাজা মারা গেছে, এখন দেখবো তুই কত ভালো মানুষ হয়ে থাকিস। সাপ। আর তোমরা নিজেরাই ঝগড়া করবে, নাকি আমাদের এখান থেকে দাঁড়িয়ে একটু নৌকা ডুবে যাওয়াটা দেখতে থাকবো নাকি? আরে ঝগড়া কি আর সাধে করছি? হঠাৎ তার নিজের অপরাধ করা সাধু পুরুষ হয় এটা দেখে না এসব মেজাজটা বিগড়ে যায়। আরে এখন মেজাজ বিগড়ে লাভ নেই। আমরা যা জানা জেনে গেছি, মহারাজ তার সাঙ্গ পাঙ্গ সহ মারা গেছে, রানীমা কুমিরের পেটে চলে গেছেন। এখন এই রাজত্ব নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই, চলো ফিরে যাই। এখন এই ঘটনাটা মন্ত্রী মশাইকে জানালে দেখবি তিনজনের ঘরে কেমন স্বর্ণ মুদ্রার বৃষ্টি হয়। কিছুক্ষণ আগে না রাজার গুণগান গাইছিলি, এবার চোখের পলকে স্বর্ণ মুদ্রা দেখছিস বাবা। তোদের মতো ভণ্ডকে না আমি খুব ভালো করে জানি। মানে সবাই যখন নিজের টুকু গুছিয়ে নিচ্ছে তখন আমার আর ভাবতে আপত্তি কি? এইবার একটা বুদ্ধিমানের মতো কথা বলেছিস বটে। এই মাকাই নে নৌকাটা ঘোড়া, মন্ত্রী মশাইকে সুসংবাদটা দিয়ে আসি। চ চ চ, দেরি হয়ে যাচ্ছে, এদিকে আবার আকাশটা কালো হয়ে আসছে, পরে না ঝড়ের কবলে পড়ি। ঠিক আছে, যাওয়া যাক। তুমি আমাদের জন্য যা করলে তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তোমাকে অসংখ্য ধন্যবাদ।
এইভাবে বলো না গো, এ বুঝি তোমাদের দেশ? হ্যাঁ, আমি এই দেশের রানী। তুমি মহারানী? হায় কপাল, আমি কি না একজন রানীমাকে খেতে যাচ্ছিলাম। আমায় ক্ষমা করে দিও রানীমা। তোমার প্রতি আমার কোনো রাগ নেই। তুমি তোমার ধর্ম অনুযায়ী এগোতে চেয়েছিলে, কিন্তু পরে যে তুমি আমাদের প্রাণ ভিক্ষা দিয়েছো, এই অনেক। তুমি কখনো যদি কোনো বিপদে পড়ো আমাকে স্মরণ করবে, আমি নিজের সাধ্য মতো তোমায় সাহায্য করব। নিশ্চয়ই। আমি তাহলে আসি, ভালো থেকো। তবে কি রাজ্যের লোকেদের থেকে একটু সাবধানে থেকো, আমার ধারণা ওরা তোমার ক্ষতি করতে চাইবে। কেন? ও কথা কেন বলছো? বাহ, তুমি জানো না, তোমাকে যখন আমি খেতে চেয়েছিলাম তখন সেখানে একটা নৌকা দাঁড়িয়েছিল। তারা তো চাইলেই তোমায় উদ্ধার করতে পারতো, কিন্তু সেটা না করে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল শুধু। তার মানে কি, তারা চাই আমি তোমাকে খেয়ে ফেলি। এমন লোকেদের থেকে তো নিজেকে দূরে রাখতে হবে মহারানী। নিজেকেও দূরে রেখো, ছেলেকেও বাঁচিয়ে রেখো। যাকে আমি চলি। কুমির ভাই যে কথাগুলো বললো সেগুলো যদি সত্যি হয়ে থাকে, তাহলে তো আমি এই রাজ্যে প্রবেশের পরে সবাই আমাকে মারার জন্য ষড়যন্ত্র করবে। আমার ছেলেটাকেও তখন আমি রক্ষা করতে পারবো না। কিছু একটা উপায় বার করতেই হবে আমাকে। এই তো বুদ্ধি পেয়েছি, এই বৃদ্ধা মহিলাটির সাথে গিয়েই কথা বলি। কাকিমা শুনছেন? কে মা তুমি? যাক, তাহলে আমাকে চিনতে পারেনি, বাঁচা গেল। বলছিলাম, আপনি কি রাজ দরবারের দিকে যাচ্ছেন? হ্যাঁ, কিন্তু কেন মা? তুমি ও কথা জিজ্ঞাসা করছো কেন? আমি আসলে এই রাজ্যে নতুন এসেছি, বড্ড বিপদে পড়ে এসেছি, তাই রাজ্যের রাজার কাছে যাব। বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো পথ যদি তিনি দেখিয়ে দিতে পারেন, সেই জন্যই। ও আচ্ছা, ঠিক আছে, এসো আমার সাথে। আমাদের রাজ্যের রাজা খুব দয়ালু মানুষ। অবশ্য রাজা তার পরিবারকে নিয়ে বাণিজ্যে গিয়েছিলেন, আর আমাদের রানীমাও সন্তান সম্ভবা ছিলেন। আজই তাদের ফেরার কথা, ফিরেছেন কিনা তাই দেখতেই আমি যাচ্ছি। ফিরবেন কি করে? তিনি তো না ফেরার দেশেই চলে গেছেন, আর আমাকে আর আমার ছেলেটাকে একা রেখে হতভাগী করে দিয়ে গেছেন। এই, তোরা ঠিক জানিস তো? আলবাত মন্ত্রী মশাই, আলবাত মন্ত্রী মশাই, আমি নিজের চোখে দেখেছি। অবিশ্বাস কি করে করি? হ্যাঁ মন্ত্রী মশাই, আমিও নিজের চোখেই দেখেছি রানীমাকে কুমির খেয়ে ফেলেছে। আর রাজা মশাইয়ের জাহাজ খুঁজতে গিয়ে দেখলাম পুরো জাহাজটাই একেবারে ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মানে রাজা মশাই অবশ্যই পটল তুলেছেন। অবশেষে তাহলে আমার পথের কাঁটা দূর হয়েছে। এখন তাহলে আমার কাছ থেকে সিংহাসন কেউ কাটতে পারবে না। হ্যাঁ, ঠিক বলেছেন। আমরাও ভয় পেয়েছিলাম ওই রাজার বংশধর এসে আপনার জায়গাটা যদি দখল করে নেয়। এই শীতে সেও তো এখন কুমিরের পেটে। বাহ, একদম ঠিক বলেছিস তো, পুরো বংশ নির্বংশ হয়ে গেছে। তাহলে এখন এই প্রতাপ নগরীতে শুধুমাত্র আমার রাজত্ব চলবে নাকি রে? এই নগরের নাম পাল্টে আমি রাখবো জয়দেব নগরী। মানে মন্ত্রী মশাই বলছিলাম যে, খবরদার, মন্ত্রী মশাই বলবে না, এখন থেকে আমাকে মহারাজ বলবে। কেমন? এই ছেড়েছে, ভুল হয়ে গেছে, আর হবে না মহারাজ। তবে বলছিলাম কি, আমাদের এই কাজের জন্য কোনো পুরস্কার দেওয়া হবে না? হ্যাঁ, তা তো অবশ্যই। তোমরা দুজন হলে আবার খাস লোক, এত সুন্দর খবর দিয়েছো অথচ পুরস্কার পাবে না, তা তো হতে পারে না। তবে তোমাদের পুরস্কারটা একটু অন্যরকম হবে আর কি।
মানে কি দিবেন? আমাদের কি নতুন বাড়ি, ভালো ভালো খাবার, দামি পোশাক দেবেন নাকি? না, কি দেবো এখনই দেখাচ্ছি। প্রহরী, জল্লাদকে বলে এই জোচ্চোরের মাথা কেটে আমার সামনে এনে রাখবে এক্ষুনি। এ কি মহারাজ, আপনি কি বলছেন? ঠাট্টা করছেন আমাদের সঙ্গে? মহারাজ জয়দেব কারোর সঙ্গে ঠাট্টা করে না। এ মানে মানে আমাদের অপরাধটা? তোরা দুটো যেভাবে আগে রাজার মৃত্যুতে খুশি হয়ে বিশ্বাসঘাতকতা করলি, আমার ক্ষতি চেয়েও তো তোরা বিশ্বাসঘাতকতা করবি, তার কোনো নিশ্চয়তা নেই। তাই তোদের দুটোকে আমি এখনই পৃথিবী থেকে সরিয়ে দেবো। প্রহরী, নিয়ে যাও। মহারাজ, মহারাজ, সত্যি আপনার সাথে প্রতারণা করব না। আমাদের প্রাণ ভিক্ষা দিন। মহারাজ, মহারাজ, আমাদের ছেড়ে দিন মহারাজ, আমাদের ছেড়ে দিন মহারাজ, আমরা কিছু মহারাজ। নিয়ে যাও ওদেরকে, নিয়ে যাও ওদেরকে, যেন এই আর্তনাদ আমার কানে না আসে।